যিনি আসলে বাংলাদেশের এই যে আধুনিক যে ধারা বা ব্যান্ড মিউজিক বলতে আমরা যেটাকে বুঝি, তার সূচনা তার হাত ধরে হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই এর আগেও যদিও ব্যান্ড মিউজিক বাংলাদেশে হতে শুরু করে, কিন্তু তার হাত ধরে এটা একটা অন্যরকম জনপ্রিয়তা পেয়েছে। তার সাথে সমসাময়িক কিংবা তার কিছু আগে যাত্রা শুরু করা এরকম অসংখ্য গুণী ব্যক্তিত্বের কথা আমরা জানি, যারা ক্রমেই বাংলাদেশের ব্যান্ড মিউজিককে একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছেন, গ্রহণযোগ্যতা তৈরি করতে পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজকের এই দিনে, যেদিন আমরা আজম খানকে হারিয়েছি, এমন একটি বিষয় নিয়ে আলাপ করবার জন্য আমরা একজন চমৎকার গুণী মানুষকে আমাদের মাঝে পেয়েছি, ওমর খালেদ রুমি, যিনি একাধারে সঙ্গীত শিল্পী ও সাবেক ক্রিকেট খেলোয়াড়। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো, ডেফিনেটলি ভালো। তো যখন আসলে যে ব্যান্ড মিউজিক আমরা যখন কথা বলি, তখন কিন্তু আসলে আজম খানের যে অবদান আমাদের ব্যান্ড মিউজিকে বা আমাদের রক মিউজিকে, সেটা তো আসলে বলে শেষ করা যাবে না। এবং এই জন্য ভাই আমরা মূল প্রসঙ্গটা টানা। রুমি ভাই, আপনারা যখন মিউজিক করতে শুরু করলেন, তার অল্প কিছু পরে উচ্চারণের বোধহয় যাত্রা শুরু হয়, যদি ভুল না করি, আমার স্মৃতি আমাকে বিভ্রান্ত না করে, বছর খানেক পরে উচ্চারণের সাথে আরো একটি ব্যান্ড তার যাত্রা শুরু করে। সেই সময়ের গল্পটা একটু শুনবো আপনার কাছে। আচ্ছা, পরিবেশটা কেমন ছিল? 1972 সালে যখন আমরা প্রথম শো করলাম হোটেল পূর্বাণীতে, তারপরে তো ওটা ওই জায়গাটা বন্ধ হয়ে গেল, কারণ তারপরে ওই লাইটিং যখন প্রোগ্রাম করছিল তখন ওই বম ব্লাস্ট হলো। তো ওখান থেকে শিফট হয়ে চলে আসলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট 1972 পরপরই শেষের দিকে তো ওইখানে রেগুলার কনসার্ট শুরু হলো, এবং সেই কনসার্ট মানে আমরা প্রতি বছরই 2-3 মাস পরপরই কনসার্ট হতো, আমরা ওখানে আমরা পারফর্ম করতাম ডেফিনেটলি। আমাদের যেহেতু আমরা মানে ওই সময় 1972 পর থেকেই শো করার পর থেকেই বেসিক্যালি বলা যায় উই আর দ্য বেস্ট ব্যান্ড ওই সময়। তো আমাদের মতো গান কে করতাম, বেসিক্যালি আমি ইংরেজি গানই করতাম, বাট ওই আমাদের ধারে কাছে কেউ ছিল না। তো তখন আস্তে আস্তে অন্যান্য ব্যান্ড, যেমন আমার বন্ধু ছিল ফাজলে, ও ব্যান্ড করলো একটা 1999, তারপরে আগলি ফেসেস, তারপরে ফেরদৌস ওয়াহিদ এলো, ঠিক এর পরপরই ফেরদৌস ওয়াহিদ, হ্যাপি, ফিরোজ শাহী, এরা সব এলো একটা শোতে। পিলু মমতাজ, এই সময় পিলু মমতাজ এলো। হ্যাঁ, তো এরা একটা পুরো গ্রুপ একসঙ্গে একটা স্টেজে আমরা যেখানে গান করছিলাম ওখানেই ওই দিনই ওরা শুরু করলো। তারপরেই এলো আজম খান। আজম খান যেদিন এলো সেই শোতেও আমরা ছিলাম, আমাদের লাস্টে একবার শেষের দিকে। তো গান করলো 1973 মনে হয়, মাসটা ঠিক মনে নেই, 1973 ওই শুরু করলো আজম খান ওর গান দিয়ে। আজম খান শুরু করলো, আর ওর তো সাপোর্টার ছিল অটোমেটিক্যালি ওই গোপীবাগের ছেলেপেলে, সব লোকাল সাপোর্ট ছিল, ইউনিয়ন ক্রিকেট টিম, ওরা পুরো সাপোর্ট ছিল, আমাদেরও সাপোর্ট ছিল, কিন্তু আমরা জানতাম না। এখন যে ডাক্তার মাহবুব, ওই চোখের ডাক্তার মাহবুব আমাকে বললো পরে, রুমি ভাই বিশ্বাস করেন, আপনারা জানেন না বোধহয়, যে না আমরা নটরডেম কলেজ থেকে আমরা পুরো একটা বিশাল একটা গ্রুপ নিয়ে আমরা আপনাদের সাপোর্ট করার জন্য এসেছিলাম, আমরা জানি না, অনেক ছেলেপেলে নিয়ে আসছিল। তো যাই হোক, ওরা সাপোর্ট করেছে আমাদের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম ওই যে গান যখন শুরু করলো ওই সালেকা ওর মালেকা, তো ওই গান যখন গাইলো, ওই গান সঙ্গে সঙ্গে ছেলেপেলে চেঁচামেচি শুরু করলে হইচই ওর সঙ্গে সাপোর্ট করলো প্রচুর। এটাই রুমি ভাই গল্পটা। আপনারা যখন কাজ করছেন তখন আপনারা মিউজিক কাভার করছেন ইংলিশ গানের খুব স্বাভাবিকভাবে, তখনও বাংলা ব্যান্ড নিজেদের আলাদা করে গান এরকম ভাবে এস্টাবলিশড হয়নি। আপনারা লিজেন্ডারি ট্র্যাকগুলো কাভার করছেন। সেই একটা জায়গাতে হঠাৎ করে যখন ফেরদৌস ওয়াহিদ কিংবা পিলু মমতাজ, যাদের কথাই আপনি বললেন, হ্যাপি হাকান কিংবা শ্রদ্ধেয় আজম খান, এনারা আসলেন, তখন একটা ডিফারেন্ট গতিধারা শুরু হলো পুরা জগৎটায়। ট্রানজিশনটা কেমন ছিল? স্মুথ ট্রানজিশন? হ্যাঁ, স্মুথ ছিল। এই কারণে প্রথম দিকে নিতে পারেনি, কারণ ওই সময় না যে ক্রাউডটা ছিল তারা মোস্টলি, কিন্তু যেহেতু বাংলা গান আসেনি, বাংলা গিটার নিয়ে কেউ গান গায়নি, তবে শুরু করেছিল কিন্তু হ্যাপি। সেই 1972তেই ব্রিটিশ কাউন্সিল একটা শো হলো, ওইখানে হ্যাপি কিন্তু ওখানে একটা গান করলো ওই গিটার দিয়ে। ওই শুনে তখন বুঝলাম যে এই ছেলেটা সাংঘাতিক, খুব ভালো। এরপরে আমাদের সঙ্গে বাজাতো, পিয়ানো বাজাতো। তবে একটা কথা বলে রাখি এখানে, যে ওই রকম পিয়ানোর হাত আমি এখন যে সমস্ত ছেলেপেলে বাজায়, ওদের সঙ্গে তো আমি বাজাই এখনো, কিন্তু ওই হ্যাপির মতো ওই হাত, ওই যে ল্যাটিন জ্যাজ, আমি ওই জিনিস কারোর কাছে পাইনি, এখন পর্যন্ত পাইনি। তো যাই হোক, এখানে ওই কথায় ফিরে আসছি, সেটা হচ্ছে যে ওই যে ট্রানজিশনটা কিন্তু বুঝতে পারিনি কেউ, আমরা বুঝিনি। কারণ গান যখন হলো, লোকের নিতে একটু সময় লাগলো। তবে সবচেয়ে বেশি হলো যে আজম খানের গানটা কিন্তু নিল, কারণ ওই যে ছেলেপেলে ছিল সব, তো সাপোর্টার, ওর সঙ্গে সে গান গাওয়া শুরু করলো। আজম খানের গান শুনতো, ওই পাড়ায় গান হতো, তো ওর সঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিল, মাঝে মাঝে পাড়ায় খেলতো, আর এই গান করতো। আমার সঙ্গে পরে আসছি ওই জায়গাটায়, পরে আসলো অনেক বেশ কিছুদিন পরে। আমরা ইংল্যান্ডে যখন খেলতে গেলাম, আসার পরে একটা এলভিস একটা ইয়ে ছিল, রেকর্ডিং ছিল, তখন ওই আসলো, তখন এসেই তো ধরলো আমাকে, দোস্ত
আমার ছোটকাল থেকেই চেনা, দোস্ত আমাকে একটু ক্রিকেট সম্পর্কে বলো, এই অনেকক্ষণ গল্প করলাম আমার সঙ্গে, এই ওইটা বোধহয় মানে মনে হয় লাস্ট, তারপরে আর বুঝি ওর সঙ্গে বোধহয় কথা এইভাবে আড্ডা দেওয়া হয় না, এইভাবে আড্ডা হয়নি, ওই অনেকক্ষণ ওই বাবুর ওখানে বসে বসে। তো এই যে ট্রানজিশন যেটা বলছিলাম, ট্রানজিশনটা প্রথমে বুঝতে পারেনি, বিশেষ করে ফেরদৌস ওয়াহেদ, ফিরোজ শাহী, ওরা একটা গ্রুপ, ওদের সঙ্গে তো আমিও করেছি পদ্মের সঙ্গে, অনেক শো করেছি ওদেরকে নিয়ে। তো ফেরদৌস ওয়াহেদ এরা, পিলু মমতাজ হলো ঠিক এর পরপরই, এবং পিলু মমতাজ অবশ্য আমার আত্মীয় হয় আমার ওয়াইফের তরফ থেকে। তো এই গ্রুপটা যখন গান করলো, লোকজন শুনে একটু থমকে গেল, এই গানটা মনে হয় ভালো লাগে। তখন তার আগে কিন্তু ভালো লাগার ব্যাপারটা এসেছিল জিঙ্গা গোষ্ঠীর থেকে, জিঙ্গা গান করতো না, আমরা বসে বসে শুনতাম, ভালো লাগতো, কতগুলো গান খুব ভালো লাগতো, ওই মানে কি বলে পপুলার সং তো ভালো লাগতো। তো ওই ভালো লাগাটা আস্তে আস্তে এইখানে যখন ফেরদৌস ওয়াহেদ গান করলো, এই গানগুলো যে কি বলে এমন একটা মা দেনা, তারপরে ওই বিড়ালের ছানা, কি কি সব নানা অনেক রকম গান, অনেক। একটা গান তো আমি গিটার বাজিয়েছি, সেটা হলো যে আগে যদি জানিতাম, হ্যাঁ জানিতাম, ওইটা কিন্তু ওইটা কিন্তু গিটার কম্পোজ করেছিলাম আমি। তো যাই হোক, ওই যে ওদের গানগুলা মানুষ নিল কয়েকদিন পরে, ঠিক কদিন পরেই কিন্তু সবাই বলা শুরু করলো ফেরদৌস ওয়াহেদ, ওদের গান, তারপরে ওই যে কি বলে মুর্শিদি গান, ফিরোজ শাহীর গানগুলা, ওগুলো তো পপুলার হয়ে গেল অনেক, এবং ইনস্ট্যান্ট কিন্তু কয়েকদিন পরেই, এই কয়েক মাসের মধ্যে দেখা গেলো প্রায় ওদের দেখা শুরু করলো। তখনই বুঝলাম যে অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, মানে সবাই গান ভালো লাগলো, এই শুরু হলো। এখন আসলে আমরা ওই সময়টাতে ফেরত যেতে চাই গানের হাত ধরে। যদি দুটো লাইন আমাদের একটু শোনানো যায়, যদি আপনার এই মুহূর্তে কিছু মনে আছে, যেহেতু একটা মেমোরি লেনে আমরা জার্নি করে আসছি, যে কোনো আপনার পছন্দের গানের দুটো লাইন যদি আমাদের একটু শোনান। ওই দুই লাইনই মনে থাকে না তো, দুই লাইন টিউনও নাই। এটা তো সবাই গাইতে পারে আমার সঙ্গে। হ্যাঁ, চেষ্টা করে দেখছি আমরা বেসুরো গলায়, যত না না, টিউনও চলে গেছে। 1 মিনিট। এইটা হলো সবচেয়ে প্রবলেম, এই টিউন করাটা। আরে আগে যদি জানিতাম, তবে মন ফিরে যাইতাম, এই জ্বালার প্রাণে সয় না রে, এই জ্বালার প্রাণে সয় না। আগে যদি জানিতাম, তবে মন ফিরে যাইতাম, এই জ্বালার প্রাণে সয় না, এই জ্বালার প্রাণে সহে না। ও মন রে, কিসের ধরে হয়ে গেলি তুই, আগে যদি জানিতাম, তবে মন ফিরে যাইতাম, এই জ্বালার প্রাণে সয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। কি মিষ্টি সেই সময় লাকি আখান এবং আচ্ছা, তখন যখন একটা গান কম্পোজ করা হতো, নিশ্চয়ই আড্ডার মধ্যে গানটা হতো, তাই না? আড্ডা ঠিক না, বেসিক্যালি গান কম্পোজ বেসিক্যালি যেটা হয় একা, আড্ডাতে কম্পোজিশন হয় না। একা বসে বসে আমি চিন্তা করতে করতে, গিটার দিয়ে থাকো, আমি তো বসে গিটার দিয়ে কম্পোজ করি, গিটার আমাদের স্টুডিওতে সবই আছে, ওই বসে হয় পিয়ানো নাহলে গিটার দিয়ে করি। কিন্তু ফেরদৌস ওয়াহেদ যে করতো, সেটা করতো লাকি আখান বাজাতো, ও গিটার বাজাতো, পিয়ানো বাজাতো, ওই একা বসে বসে কম্পোজিশন হয়, একা সুর হঠাৎ করে ব্রেন থেকে আসে, তখন ওই ট্রান্সপোজ করি এতে ইনস্ট্রুমেন্টে, বাস গান হয়ে যায়, এইভাবে হয়। পরে বসে বসে ঠিক করি যে গিটার কি করবো, বেস কি দিব বা কিবোর্ড কি দিব, তখন এটা ঠিক হয়। কিন্তু বেসিক্যালি এটা যখন রিদমটা আপনি করছেন, এটা যখন মিউজিক গিটার কম্পোজটা আপনি করছেন, তখন উনি কি অ্যাপ্রোচ নিয়ে এসেছিলেন আপনার কাছে, বা আমাকে বললো যে আমার বাসার কাছাকাছি ছিল,
বলতো আমরা এখানে চলে আয়, একটা গান আসছে, তো আমরা বসে দেখি কী করা যায়। আমি গেলাম ওর বাসায়, ধানমন্ডি 7 নম্বরে ছিল, গেলাম ওর বাসায়, তো বললো এই গানটা এরকম। ও বলেনি কিন্তু কে লিখেছে, যাই হোক দরকার নেই সেটা। বলে যে এই গানটা এরকম সুর, তো কী করবি এটা? আমি দেখ দেখি কী করা যায়। বসে আমি গিটার নিয়ে টুংটাং করা শুরু করলাম। তারপরে আমি কিছু করিনি, গানটা ওই বেসিকটা তুললাম, তোলার পরে আমি বাসায় চলে গেলাম, কলা বানাচ্ছিলাম, বাসায় চলে গেলাম, বসে আমি গিটার পিসটা যেটা, ওই পিসটা অনেক চেষ্টা করলাম, কিছুক্ষণ দেখলাম হয়ে গেল। তারপরে আবার আমি তারপরের দিন আবার এলাম ওইখানে বসে, তখন বললাম যে গিটার পিসটা এরকম হবে। তো ও বসে হারমোনিয়াম ধরলো, আমি গিটার ধরলাম, ধরেও বসে বসে এখানে করে ফেললাম, তারপরে স্টুডিওতে চলে গেলাম। মানে অনেকেই গানটা প্রায় সবারই খুব পছন্দের একটি গান, খুব মিষ্টি একটি কম্পোজিশন। এই গানের গল্পটা আজ আমাদের জানার সুযোগ হলো, এটা একটা বিশাল ব্যাপার। এবং আপনার কাছ থেকে এরকম আরও গল্প জানার সুযোগ আছে। কেন বলছি? কারণ আপনার নিজের লেখা বা সংকলিত, যেভাবেই বলি না কেন আমি, বাংলাদেশ ও ওয়েস্টার্ন সঙ্গীত জগৎ এবং ব্যান্ডের ইতিহাসের একটি বই আছে, যেটি আমার কাছে প্রচণ্ড প্রাসঙ্গিক মনে হয়েছে। যেহেতু একজন গণমাধ্যম কর্মী, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতে আমরা যাই, বিভিন্ন সময় বিভিন্ন অতিথির ইন্টারভিউ করার একটা সুযোগ আমার হয়েছে। আমি যখন ইতিহাস ঘাঁটতাম, তখন ইন্টারনেট ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই, এবং তাতে প্রচুর ভুল তথ্য আছে, হ্যাঁ অনেক মিসলিড করতে পারে, এরকম বহু বিষয় আছে। সে একটা জায়গায় এটা খুবই প্রাসঙ্গিক একটি বই আমার মনে হয়েছে, এবং যে কোনো মিউজিক লাভারের কালেকশনে থাকবার মতো একটি বই। ওয়াই ডিড ইউ স্টার্টেড রাইটিং দিস? মানে কি উদ্দেশ্যে শুরু করেছে? এটা হলো আমার এক বন্ধু না, ছোট ভাই তারেক সুজাত, ও ওই ইয়ে করে, ও ছাপায় টাপায় বই। ও একদিন একটা বই নিয়ে এলো আমার বাসায়, গুলশানের বাসায় নিয়ে এলো। রুমি ভাই, আমার একটা বই আপনাকে দেখাচ্ছি, আপনি তো বই লেখেন, তো একমাত্র আপনিই পারবেন এটা। কেন বলে যে আপনি সবার সিনে, আপনার ধারে কাছে আশেপাশে আপনার বয়সে কেউ নেই, সব তো বাইরে, তো আপনি একাই আছেন। তা আপনি করেন কি, এই বই দেখেন, পড়ে আমাকে একটা ইয়ে দেন, এবং আমার মনে হয় আপনি এইরকম একটা বই, বিটলসের উপর একটা বই, আমরা যে এরকম একটা বই যদি লিখতে পারেন, তাহলে আমার জন্য, বাংলাদেশের এর জন্য ভালো হবে। আমি দেখলাম ইয়েস, ওয়াই নট। আমি বললাম ঠিক আছে, দিয়ে যাও। ও দিয়ে গেল, বইটা পড়লাম, পড়ে তো বললাম না আমি পাঠ করতেই পারবো, কারণ ইতিহাস তো সব আমার মাথায়। কারণ শুরু করেছি আমরা 1972-তে, তারপর থেকে আমার চোখের সামনে সব ব্যান্ড এলো, আমি ব্যান্ড করলাম, এতগুলো ব্যান্ড করলাম, যে ওরপরে উইনিসার অফ কেয়ার করলাম, তারপরে করলাম হ্যাপি ছিল আমাদের সঙ্গে, তারপরে করলাম ফিডব্যাক, তারপরে করলাম রেনেসা, তারপরে আমার নিজের ব্যান্ড আমার মেয়ের সঙ্গে। আমার মেয়ে ছিল লরা, তখন বিখ্যাত গান গায়িকা, চলে গেল অস্ট্রেলিয়াতে বিয়ের পরে। তো আমার সঙ্গে করলো প্রায় 10 বছর। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শো করেছি ওই সময়। তো এই চোখের সামনে সব ব্যান্ড একটার পর একটা এলো আর গেল। তো আমার ব্যান্ড ছিল ওই বিয়ের পরে চলে গেল, চলে যাওয়ার পরে আমার ব্যান্ড ভেঙে গেল। তখন আমি বাংলাদেশ ব্যান্ডটা রেখে, নাম রেখে, আমরা বাকিরা যা ছিল ওদেরকে নিয়ে শোটা করলাম আর কি। তো ওই সময়টায় কী বলে, ওই যে আমরা যখন করতাম গান, যেগুলো করতাম, আমাদের বেস ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ওই ইন্টারকন্টিনেন্টাল আমরা 10টা বছর ইন্টারকন্টিনেন্টাল করেছি, ওই এই ব্যান্ডগুলো নিয়ে। রেনেসা যখন জয়েন করলাম, তার আগে ফিডব্যাক চেয়ে দিয়ে, তখন ওই রেনেসার জয়েন করার কিছুদিন পরেই ওই চাম্বিলে যেটা ছিল ওটা বন্ধ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। তখন এই অনেক লোক ওখানে সবাই ভিড় করতো, মিনিস্টার থেকে শুরু করে আমাদের মিনিস্টার থেকে শুরু করে যত সেক্রেটারি, তারপরে জায়েদুর রহমান, দিনের শফিক রহমান, ওখানে পরিচয় তার সাথে, তখন ইন্টারকন্টিনেন্টাল ছিল। তো ওইখানে আজিজ মোহাম্মদ ভাই থেকে শুরু করে মিনিস্টার, আমাদের আমি তখন বিমানে চাকরি করি, মিনিস্টার, বিমানের সব অফিসিয়াল সবাই, পুরা গ্রুপ, প্রতিদিন সন্ধ্যার পরে একটা বিউটিফুল একটা আফসোস হচ্ছে এই চর্চাগুলো বা এরকম গ্যাদারিং প্লেস দিনকে দিন কমতে এখন নাই হয়ে গেছে একদম। সেই একটা জায়গায় রুমি ভাই আপনার কাছ থেকে একটা ছোট্ট 30 সেকেন্ড সময় পাবো, খুব বেশি না। আজম খান থেকে শুরু করে এরকম আরও যারা সঙ্গীতের বোদ্ধা ছিলেন, শিল্পী ছিলেন, কম্পোজার ছিলেন, আপনারা যারা আছেন, আপনার দৃষ্টি দিয়ে একটু জানতে চাই, বাংলাদেশ কি সত্যি বাংলাদেশের বিনোদনে এই যে যারা পরিবর্তন আনলো, তাদের যোগ্য জায়গাটুকু দিতে পেরেছে? না, ওইটা কিছুই হয়নি। ওখানে আমাদের এখানে মিউজিকের ব্যাপার বলি, শুধু ক্রিকেট নিয়ে আমরা আছি এখন, ভালো ক্রিকেট ভালো হচ্ছে, যাই হোক হোয়াট এভার সিচুয়েশন ইজ, মিউজিককে নিয়ে যেটা করা উচিত ছিল সেটা কখনোই হয়নি। কিন্তু আমরা হোটেলে ছিলাম, আর বাইরে যখন শো করতাম, আজম খানদের নিয়ে শো করতাম, এদের নিয়ে শো করতাম, তখন ওটা অন্যরকম পরিবেশ ছিল। কনসার্ট ছিল মানে বিউটিফুল একটা জিনিস, কিন্তু কনসার্টও বন্ধ হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা যখন বাজানো শুরু করলাম, ভেনু নাই হয়ে গেল একটা করে, তখন কোথায় কী করবো? তখন তো আমরা ওই রেকর্ডিং করতাম, তখন রেকর্ডিং শুরু হয়ে গেল, অ্যালবাম বের করলাম, আস্তে আস্তে অ্যালবাম বের শুরু হয়ে গেলো, ওইটা আবার অন্যরকম হয়ে গেলো, এবং ইন্টারকন্টিনেন্টাল থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তখন কনসার্ট আস্তে আস্তে আমার মনে আছে আজম খানের সঙ্গে যখন লাস্ট দেখা হলো, এটা হলো 83-84, তখন তারপরে আজম খান তখন গলা নষ্ট হয়ে গেল আস্তে আস্তে, ওই সময় নষ্ট যাচ্ছিলো। তো আস্তে আস্তে নষ্ট হয়ে যখন যাচ্ছিলো, তখন গান করতে পারতো না। আমি যেদিন গেলাম ওইখানে স্টুডিওতে,
তখন ওই কি বলে গান করতে পারলো না, বলে দোস্ত গান হচ্ছে না আমার। কেন? গলাতে কী যেন হলো, এখন গলা আসে না, গান আসে না। তখনই কিন্তু প্রবলেমটা হলো, ওই আস্তে আস্তে গান কমে গেল। তারপরে দু একটা শো করেছে কিন্তু কম। কিন্তু ওই যে ও যেটা দিয়েছে, যেটা বলা উচিত আমার মনে হয়, ও যেটা দিয়েছে ওটা কিন্তু কেউ ধরে রাখতে পারলো না। ইয়াং ছেলেরা একটা ব্যান্ড করেছে এই উচ্চারণ। যে আজম খান আসলে আমাদেরকে যা দিয়ে গেছেন সেটা আসলে আমরা ধরে রাখতে পাইনি, কিন্তু আপনার বইয়ে যে গল্পগুলো উঠে এসেছে সেগুলো এটা আমরা আর্কাইভ করে রাখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য। উই হ্যাভ টু wrap up the whole show, but very much thank you to you for this amazing book. Thank you এটার জন্য দর্শক আজ এখানে ইতি টানতে চাই, যা আমাদের নিজস্ব, যা আমাদের নিজের, সেই ইতিহাসগুলো জানার কোনো বিকল্প নেই, ক্ষতিও নেই, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে সমৃদ্ধ করা যায় যখনই আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব যেখানেই করবেন, সঙ্গীতের প্রসঙ্গটি আসবে, সেখানে আপনি হতে পারেন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি আপনার ইতিহাসটুকু জানা থাকে। আজকে এখানেই বিদায় নিব, ভালো থাকবেন সবাই। আবারও সবাইকে শুভ সকাল। শুভ সকাল।